এই একটা জিনিস মনে রাখবি সব সময়, এখানে যে রেজলিউশনটা বলছি দ্যাট ইজ প্যাথোলজিক্যাল রেজলিউশন। ঠিক আছে, চারটে স্টেজ তো, কনজেশন, কনজেশন, রেড হেপাটাইজেশন, গ্রে হেপাটাইজেশন, রেজলিউশন। দ্যাট ইজ প্যাথোলজিক্যাল রেজলিউশন। মানে যে লাংসটা যে লিভারের মতো কনসিস্টেন্সি পেয়েছিল সেখান থেকে নর্মাল কনসিস্টেন্সি ব্যাক করলো, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল রেজলিউশন। রেডিওলজিক্যাল রেজলিউশন মানে যে সাদা ওপাসিটি হয়েছে সেই ওপাসিটিটা কতদিনে ক্লিয়ার হয়? ইউজুয়ালি 8 উইকস অর মোর। মানে তুই একটা এক্সরেতে স্পট পেয়েছিলি, নিউমোনিয়ার স্পট, 1 মাস পরে এক্সরে করলি, দেখলি এখনো স্পটটা রয়েছে, দ্যাট মিনস নাথিং। ঠিক আছে, ইভেন আফটার কমপ্লিট প্যাথোলজিক্যাল রেজলিউশন, রেডিওলজিক্যাল রেজলিউশন টেক্স অ্যাটলিস্ট 2 মান্থস অর মোর। ঠিক আছে, ব্রঙ্কোনিউমোনিয়া বলেছিলাম তাই তো। আচ্ছা, একটা জিনিস যেটা তোদের আগে হয়তো স্ট্রেস দিয়ে বলিনি, লোবার নিউমোনিয়াতে মেন প্যাথোলজিটা হচ্ছে অ্যালভিওলাই এর ইনফ্লামেশন। ঠিক আছে, বলেছি। আচ্ছা, আর ব্রঙ্কোনিউমোনিয়াতে অ্যালভিওলাই এর পাশাপাশি যে নিচের যে ব্রঙ্কিওলস গুলো থাকে তারও ইনফ্লামেশন হয়। ঠিক আছে, ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া, বেসিক্যালি ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়াটা আর কিছুই নয়, আইএলডির যে ডিফারেন্ট টাইপস গুলো আছে ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ তারই হচ্ছে মানে সেইটাই এটা। জাস্ট তোদের নামগুলো মনে রাখার জন্য অ্যাব্রিভিয়েশন করে এখানে ঢুকিয়ে রেখেছি, যখন পড়বি তখন এগুলো করে করে দেখবি। এর মধ্যে ইউআইপি ডেফিনেটলি সবচেয়ে কমন, এনএসআইপি সেকেন্ড মোস্ট কমন। ঠিক আছে, বাকিগুলো জাস্ট তোদের নামগুলো মনে রাখার জন্য, সব মনেও রাখতে পারবি না, এই 2 রকম মনে রাখতে পারলে তোদের জন্য কাফি। আচ্ছা, ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়াইটিসের মধ্যে ইউআইপি, ইউজুয়াল ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া, that is the most common type. Okay, that is characterized by honeycomb appearance. Honeycomb appearance মানে ছোট 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 ক্যাভিটি ফর্ম করে যেটা পেরিফেরালি ডিস্ট্রিবিউটেড হয়। দেখতে পাচ্ছিস, এইটা সিটি স্ক্যানের ইমেজে দেখা যাচ্ছে, এটা মানে এক্সরে থেকে বোঝা যায় না। আমি জাস্ট কয়েকটা সিটি স্ক্যানের ইমেজ এই জন্য দিয়েছি ভেতরে কি চলছে সেটাও যাতে সঙ্গে সঙ্গে বুঝতে পারিস। ঠিক আছে, ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া বহু রকম ধরনের হয়। ইন্টেস্টাইনার মধ্যে অ্যালভিওলাইয়ের হ্যামারেজ হয়, ফাইব্রোসিস হয় বিভিন্ন রকম, হ্যাঁ, ছোট ছোট ক্যাভিটি ফর্মেশন, বহু কিছু হয়। অত কিছু তুই এক্সরে দেখতে হবি না, এক্সরেতে একটা রেটিকুলার প্যাটার্ন পাবি। রেটিকুলার প্যাটার্ন মানে ছোট ছোট দানা 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 গ্র্যানুলার একটা শ্যাডো, ছোট্ট ছোট্ট একটা গ্র্যানুলার, যেন অনেক বালি রয়েছে, সাদা সাদা বালির মতো ছোট ছোট স্পট, একটা গ্র্যানুলার অ্যাপিয়ারেন্স হয়। দেখতে পাচ্ছিস একটা গ্র্যানিউল ফিল রয়েছে, এইটা দেখলাম। এবং হ্যাঁ বল, গ্রাউন্ড গ্লাস ওপাসিটি এতে পাওয়া যায় না, ওটা সিটি স্ক্যানে বুঝতে পারবি। যখন তুই এরকম গ্র্যানিউল দেখতে পেলি তখন সাসপেক্ট করলি একটা নিউমোনিয়ার সেটিং এ, সাসপেক্ট করবি যে দ্যাট মাইট বি সাম টাইপ অফ ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া। ঠিক আছে, ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া যখন সাসপেক্ট করলি তখন তুই সিটি স্ক্যান করবি, সিটি স্ক্যান দেখে তুই বুঝতে পারবি এইটা কোন ধরনের নিউমোনিয়া, ইউআইপি না এনএসআইপি, সিওপি, এলআইপি, এআইপি, আইপিএফ হচ্ছে ফাইব্রোসিস। ঠিক আছে, মানে বহু কিছু হয়। এবার সবকটা বেসিক্যালি তো এরকম গ্র্যানুলার একটা শ্যাডো দেয়, যখন সিটি স্ক্যান করবি তখন তুই বুঝতে পারবি অ্যাকচুয়ালি এটা কি হয়েছে। ঠিক আছে, যেমন এই ইমেজটা আমি দিয়েছিলাম, এটা হচ্ছে ইউআইপি। ঠিক আছে, ইউআইপিতে যখন আমি সিটি স্ক্যান করবো, এক্সরেতে আমি রেটিকুলার ওপাসিটিই পাবো, যখন আমি সিটি স্ক্যান করব তখন দেখতে পারবো একটা পোরাস জালি জালি ব্যাপার হয়ে গেছে, দ্যাট ইজ হানিকুম্ব অ্যাপিয়ারেন্স। সেরকম এই সেকেন্ড যে এনএসআইপি প্যাটার্ন যেটা, সেইটা যখন আমি সিটি স্ক্যান করব তখন আমি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাবো। গ্রাউন্ড গ্লাস ওপাসিটি মানে হ্যাঁ, মনে কর যে আমি এই হ্যাঁ ঘষা কাঁচের মতো এই দরজাটা রয়েছে, এটা ক্লিয়ার গ্লাস, এর থ্রু দিয়ে আমি পিছনটা পরিষ্কার দেখতে পাবো। যখন এটা ঘষা কাঁচ হয়ে যাবে তখন আমি পিছনে কি আছে আবছা আন্দাজ পাবো, দ্যাট ইজ গ্রাউন্ড গ্লাস। ঠিক আছে, এবার ওপাসিটিটা কিরকম হবে, একটা হালকা মেঘের মতো সাদা 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 থাকবে, তার তলার যে আন্ডারলাইন স্ট্রাকচার সেটা দেখা যাবে কিন্তু তার ক্ল্যারিটি থাকবে না। ঠিক, তাকে বলে গ্রাউন্ড গ্লাস ওপাসিটি। ওটা বহু জায়গায় পাওয়া যায়,
ইন দ্য সেটিং অফ ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ অর ইন দ্য সেটিং অফ এইরকম একটা রেটিকুলার লাং, তার সিটি স্ক্যানে যদি আমি গ্রাউন্ড গ্লাস ওপাসিটি পাই, তখন তাকে আমি বলবো, কি বলবো, এনএসআইপি। ঠিক আছে? আচ্ছা, এই এই নাম কটা তোরা মুখস্থ করবি, তোদের কিছু জানার দরকার নেই। বাই চান্স জিজ্ঞেস করতে পারে হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ অর হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া, তখন তোকে এই 8টা টাইপের নাম লিখতে হবে। দ্যাটস ইট, এর ডিটেলস জানার তো কোনো দরকার নেই। আর মনে রাখবি যে ইন্টারস্টিসিয়াল নিউমোনিয়া বা ইন্টারস্টিসিয়াল লাং ডিজিজ, দে আর ফ্রিকোয়েন্টলি অ্যাসোসিয়েটেড উইথ আদার রিউম্যাটোলজিক্যাল ডিসঅর্ডার্স। ডিফারেন্ট টাইপসের রিউম্যাটোলজিক্যাল ডিসঅর্ডার্স মানে বিভিন্ন রকম বাতের রোগ, সেইগুলো লাংসের মধ্যে এই ধরনের ফিচার্সগুলো দেয়। ঠিক আছে? এর বেশি তোদের লাগবে না, অনেক কটা স্লাইড জাস্ট দেওয়া আছে তোদের নামগুলো ইন্ট্রোডিউস করানোর জন্য, ওর ভেতরে জানা তোদের দরকারই নেই। ঠিক আছে? এবার এইটাও তোদের এখন লাগবে না, ম্যাক্স এটা দেওয়া আছে এই জন্য যখন এমসিকিউতে যাবি তখন তোদের হানিকুম্ব লিসন ইন লাং সিটি, তখন তোদের জিজ্ঞেস করে হানিকুম্ব লিসন এই বিভিন্ন জিনিসগুলোই পাওয়া যায়। ঠিক আছে? হিস্টিওসাইটোসিস, স্ক্লেরোডার্মা, আরএ, ফাইব্রোসিং অ্যালভিওলাইটিস, সার্কয়েডোসিস, নিউমোকনিওসিস, এই সবগুলোই বেসিক্যালি এইরকম মানে হানিকুম্ব লিসন পাওয়া যায়। এইগুলো কিন্তু সবাই ইউআইপি নিয়ে প্রেজেন্ট করে না, আমি এইটা বলেছি শুধু হানিকুম্ব লিসনের ডিডি। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্যাটার্ন হচ্ছে ক্যাভিটি ফর্মেশন, ক্যাভিটেশন। ঠিক আছে? কিছু নিউমোনিয়া টাইপসে ক্যাভিটি ফর্ম করে। ঠিক আছে? যখন আমি ক্যাভিটেটিভ লিসন দেখব তখন আমি 2-3টে জিনিস দেখব, ক্যাভিটিটার কিরকম সাইজ, ক্যাভিটির মধ্যে এয়ার ফ্লুইড লেভেল আছে কিনা, নাকি টোটাল কালো, মানে ভেতরটা শুধু হাওয়া আছে না ফ্লুইড হাওয়া দুটোই আছে, এইটা একটা দেখব। আর 2 নম্বর দেখব তার বর্ডারটা কতটা মোটা। ঠিক আছে? বুঝতে পারছিস? এইটাকে বলে ক্যাভিটির ওয়াল। ক্যাভিটির ওয়ালটা কিভাবে তৈরি হয়, যে এখানে একটা ক্রনিক ইনফ্লামেশন প্রসেস সেট ইন করে। ক্রনিক ইনফ্লামেশন মানে লিসেনটা যত ক্রনিক হবে তত বেশি ইন্টারলিউকিন অ্যাক্টিভেশন হবে, ইনফ্লামেটরি ক্যাসকেড অ্যাক্টিভেশন হবে, তত বেশি ফাইব্রোসিস হবে, আর ক্যাভিটিটা তত মোটা হবে। বুঝতে পেরেছিস? আমাকে 2-3টে জিনিস দেখতে হবে, ক্যাভিটির কন্টেন্ট কি আছে, ভেতরে তোর শুধু এয়ার আছে না এয়ার প্লাস ফ্লুইড আছে, আর ক্যাভিটির ওয়ালটা কতটা মোটা, আমি এই দুটো জিনিস দেখব। ঠিক আছে? ক্যাভিটি ফর্মিং এটার তোর হচ্ছে নিউমোনিক্স দিয়ে মনে রাখতে হয় উইয়ার্ড হোলস। ঠিক আছে? ঠিক আছে? উইয়ার্ড হোলস, এই নিউমোনিকটা মনে রাখবি, তাহলে তোর সবকটা জিনিস থাকবে। উইয়ার্ডটাকে মেলাবার জন্য আমরা ওয়েগনার্স কথাটা ইউজ করেছি। ওয়েগনার্স টার্মটা এখন আর ইউজ হয় না, এখন কি বলে রে, জিপিএ। এখন মানে ওয়েগনার্সের নাম পাল্টে হয়ে গেছে জি ফর, এখন ওয়েগনার্সকে আর ওয়েগনার্স বলা হয় না, এখন জিপিএ এটা নাম হয়ে গেছে, কিন্তু ওই পুরনো নিউমোনিক্স ফিট করার জন্য পুরনোটা রেখে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিসে কিসে ক্যাভিটি হয়, মানে কোন কোন কন্ডিশনে লাঙে আমরা ক্যাভিটি পাই। ঠিক আছে? সবকটা নিউমোনিয়ার ডিডি নয়, এটা হচ্ছে একটা ক্যাভিটেটিভ লাং কন্ডিশনের ডিডি। কেন তোদের এই নিউমোনিক্সগুলো বলছি, কারণ হচ্ছে যখন তোদের এমসিকিউ আসবে তখন 3টে নাম এখান থেকে দেবে, আর একটা খুব সিমিলার সাউন্ডিং 4th নাম বুঝে দেবে, দিয়ে তোকে অডম্যান আউট খুঁজতে হবে। তুই যদি নিউমোনিক্স না মনে রাখিস কোনোদিন অডম্যান আউট খুঁজতে পারবি না। বুঝতে পেরেছিস? এই জন্য আমরা নিউমোনিক্স করি, এই জন্য আমরা সবকটা নামকে মনে রাখার চেষ্টা করি। অ্যাটলিস্ট তুই যদি নিউমোনিক্স মনে রাখতে পারিস, ওই নাম দিয়ে শুরু হয়নি সেটা বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? এক্স্যাক্ট যদি তুই মনে নাও রাখতে পারিস। ঠিক আছে? ওয়েগনার্স বুঝলি, যেটা হচ্ছে ভাস্কুলাইটিসের একটা সাবটাইপ। ঠিক আছে? এমবলিক মানে কোনো জায়গায় একটা সেপটিক নিডাস ছিল, মানে সেপসিস অন্য কোথাও ছিল, একটা সেপটিক মানে সেই যে একটা ক্লট, রক্তের ক্লট যার মধ্যে ইনফেকশনের এজেন্ট তার মধ্যে আছে, সেইটা ব্লাড স্ট্রিম দিয়ে ছিটকে লাং ফিল্ডে গিয়ে পৌঁছেছে, দ্যাট ইজ সেপটিক এমবোলাস। ঠিক আছে?
সেপটিক এম্বোলাই মানে বুঝতে পারলি, হয়তো পায়ে ইনফেকশন ছিল, সেইটা ব্লাড স্ট্রিম দিয়ে এসে হার্টের থ্রু দিয়ে আমার পালমোনারি সার্কুলেশনে গিয়ে কোথাও আটকেছে, দ্যাট ইজ সেপটিক এম্বোলাস। সেপটিক এম্বোলাস যখন আটকাবে তখন সেই জায়গাতে যদি অর্গানিজমটা একটু ভিরুলেন্ট টাইপের হয়, স্পেসিফিক কিছু অর্গানিজম হয়, তখন সে ওখানে ক্যাভিটি ফর্ম করবে। আবার লাংস আবার পালমোনারি এম্বোলাস, পালমোনারি যে এম্বোলাই হয়, পালমোনারি যেটা হয় সেখান থেকেও এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর ইনফেকশনে তো অবশ্যই হতে পারে, তাই আমরা নিউমোনিয়ার মধ্যে পড়াচ্ছি। ইউজুয়ালি নিউমোসিস্টিস কারিনাই যেটা আছে, যেটা HIV পেশেন্টদের ক্ষেত্রে হয়, নিউমোসিস্টিস জিরোভ্যাকি এদের ক্ষেত্রে এটা হয়, টিউবারকুলোসিসের ক্ষেত্রে ক্যাভিটি হয়, সবাই জানিস। সবসময় মনে রাখবি রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এরকম ক্যাভিটি ফর্মেশন হতে পারে। এইটা ফর দ্য সেক অফ কমপ্লিশন আর MCQতে তোর ডেভেলপমেন্টাল কজ কিছু ঢুকিয়ে দিতে পারে, হ্যাঁ, জানবি যে ওর জন্য ক্যাভিটি হতে পারে ডেভেলপমেন্টাল। হিস্টিওসাইটোসিস কি জিনিস জানার দরকার নেই, নামটা শুধু মনে রাখবি, ঠিক আছে। সবসময় মনে রাখবি ক্যান্সারে ক্যাভিটি হয়, তাই অঙ্কোলজিক্যাল লিখেছি। আচ্ছা, সার্কয়েডে ক্যাভিটি হয়। টিবি আর সার্কয়েডের বিহেভিয়ার প্রায় একরকম, সার্কয়েডোসিস আর টিবি একই রকম, ঠিক আছে। দুটোরই একটা ক্রনিক, একটা ল্যাটেন্ট কোর্স হয়, বহুদিন ধরে কাশি, বহুদিন ধরে অল্প অল্প জ্বর, ঠিক আছে। এইটা টিবি আর সার্কয়েডের দুটোরই প্রেজেন্টেশন। তার মধ্যে পেশেন্টটা যদি বেশি সিক হয় সে হচ্ছে টিবি, যে একটু কম সিক সে হচ্ছে সার্কয়েড। টিবি আর সার্কয়েড ক্লিনিক্যালি যখন আসবে সিমটমগুলো সব একরকম হবে, ঠিক আছে। সার্কয়েডে মনে রাখবি লিম্ফ্যাডিনোপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট, মানে স্পেশালি চেস্ট এক্সরের মধ্যে লিম্ফ নোড দেখতে পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল প্যারামিটার দুটো একই রকম হবে। সার্কয়েড আর টিবি হচ্ছে খুব ক্লোজ ডিফারেন্সিয়াল, সব ক্ষেত্রেই হয়। যেখানেই তুই ধর টিবি বলবি, সেখানে যদি জিজ্ঞেস করে আর কিসে হয়, সার্কয়েড তুই সেফলি বলতে পারিস, কারণ টিবি আর সার্কয়েডের ব্যবহারটা খুব ক্লোজ, দুটোই ক্রনিক ইনফ্লামেশন, দুটোই খুব কাছাকাছি, ঠিক আছে। এই কেসগুলোই ক্যাভিটি ফর্ম হয়। শুধু এইটুকুতে থাকলে হবে না, আমার ক্যাভিটির থিকনেস অনুযায়ী আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করি। তোদের কি বলেছিলাম প্রথমে, যে যেগুলো ক্রনিক ইনফ্লামেশন, যেগুলো মানে দীর্ঘদিন ধরে ইনফ্লামেশন হয়েছে, ইউজুয়ালি সেই সব কেসে থিক ওয়ালটা তৈরি হয়। দেখ, ওয়েগনার্স গ্র্যানুলোমেটোসিস, এটা একটা ক্রনিক ইনফ্লামেশন, এখানে হয়। কার্সিনোমাতেও থিক ওয়াল হয়, তার কারণটা বা এগুলো আলাদা। টিবি টিবি আর NTMB কি রে, দু তিনটে অর্গানিজমের নাম হবে। হ্যাঁ, না না না, ওর ওর কাছে অব্দি ঠিক ছিল। ঠিক আছে, হলো। আচ্ছা, রিউমাটয়েড নডিউল, এটাও তোর হচ্ছে মানে লং স্ট্যান্ডিং ইনফ্লামেশন, এখানেও তোর থিক ওয়াল ক্যাভিটি হবে, হ্যাঁ। সার্কয়েডেও থিক ওয়াল ক্যাভিটি হবে, টিবি বলবি যেখানে সার্কয়েডও আসবে। থিক ওয়াল মানে বুঝতে পারলি, এই ওয়ালের থিকনেসটা আমাকে দেখতে হবে, ওয়ালটা কতটা থিক। আচ্ছা, এবার থিন ওয়াল ক্যাভিটি, থিন ওয়াল দেখতে পাচ্ছিস, ঠিক আছে। থিন ওয়াল ক্যাভিটির ডিডিতে দেখ, থিক ওয়াল ক্যাভিটির থিকনেস, ওয়ালটা দেখ এতটা থিক, দেখতে পাচ্ছিস। এইটাই কি হলো, ক্যাভিটিটা থিন ওয়াল, একটা সরু ক্যাভিটি, ঠিক আছে। এবার দেখ এখানে যে কন্ডিশনগুলো আছে, তুই নিচেরগুলোকে ছেড়ে দে, নিচেরগুলো জাস্ট তোদেরকে পরে মুখস্থ করবি, এখন দরকার নেই। আমি ঢুকিয়ে রেখেছি কারণ পরে যদি MCQতে যাবি তখন তোর মেটেরিয়াল পাল্টাতে হবে না, সেই জন্য আমি করে রেখেছি, তো দরকার নেই। তুই শুধু স্ট্যাফ অরিয়াস মনে রাখবি, ঠিক আছে। আর নিচেরগুলো তোর এখন দরকার নেই, এইগুলো পরে লাগলে এমনিই তোর মনে থাকবে, এখন দরকার নেই। স্ট্যাফ অরিয়াস বুঝতেই পারছিস, প্রচন্ড ভিরুলেন্ট অর্গানিজম। এই জিনিস যদি ক্রনিক ইনফ্লামেশন হয়, মানে এ যদি ক্রনিক হয়ে যায় স্ট্যাফ, তো পেশেন্ট মরে যাবে, মানে সে ক্যাভিটি তৈরি করার জন্য বাঁচবে না, বুঝতে পেরেছিস তো। এই জন্য এটা থিন ওয়ালের মধ্যে পড়ছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। অ্যাটিপিক্যাল বুঝতে হলে প্রথমে বুঝতে হবে টিপিক্যালটাকে। টিপিক্যাল নিউমোনিয়া হচ্ছে দুটো, একটা লোবার নিউমোনিয়া, একটা ব্রঙ্কো নিউমোনিয়া। এই দুটো হচ্ছে রেডিওলজিক্যালি টিপিক্যাল নিউমোনিয়া, ঠিক।
যাহা রেডিওলজিক্যালি টিপিক্যাল নয় তাহাই অ্যাটিপিক্যাল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্গানিজম ওয়াইজ, কোন অর্গানিজম গুলো টিপিক্যাল অর্গানিজম, কয়েকটা টিপিক্যাল অর্গানিজমের নাম বল। হ্যাঁ, টিপিক্যাল মানে কোন কোন অর্গানিজম তোর নিউমোনিয়া করে, 4-5টা অর্গানিজমের নাম বল। কখনো স্ট্যাফাইলোফাস্ট বলবি না, সবসময় স্ট্রেপ্টো বলবি। হ্যাঁ, স্ট্রেপ্টো বলবি, তারপর বল এইচআইভি বলবি। এইচআইভি, এইচআইভি মানে আচ্ছা, আর কি বলবি? স্ট্যাপ না হয় স্ট্যাপ পরে বলবি, স্ট্যাপ কখনো আগে বলবি না। আর কি বলবি? ক্লেবসিয়েল্লা বলবি। আর আর কি কি? টক্সোপ্লাজমা, ওরে বাপরে, টক্সোপ্লাজমা তো ডেঞ্জারাস নাম বলেছিস। আর কিছু বল, আর কিছু বলবি? আর কোনো অর্গানিজম? লিজিওনেল্লাও আনকমন জিনিস, তবে আছে। হ্যাঁ, আর নিউমোকক্কাস 1 নম্বর বলতেই হবে। নিউমোকক্কাস আর হচ্ছে এইচআইভি, এই দুটো না বললে 5 মার্কস দেবে না কেউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বার্কোলডেরিয়াসিস যে রোগটা করে তার নাম কি? ও যে অর্গানিজমটার নাম বললো বার্কোলডেরিয়া, বার্কোলডেরিয়া কি রোগটা কি করে? ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখ, মানে টিপিক্যাল প্যাটার্ন বুঝলি? টিপিক্যাল প্যাটার্ন 2 রকম, একটা লোবার নিউমোনিয়া, একটা ব্রঙ্কো নিউমোনিয়া, যেটা সবাই মানে যার মধ্যে ম্যাক্সিমাম কমন জিনিসগুলো পড়ে যায়। ঠিক আছে, এর বাইরে বেশিরভাগ প্যাটার্নই হচ্ছে আনকমন। আর 2 নম্বর হচ্ছে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। এই টার্মটা কোনো মানে ফাইনাল বা এর টার্ম নয়, মানে যত তোর দিন যাচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ছে, তত এর মানে রোগগুলো এর মধ্যে এগুলো ছোট হয়ে যাচ্ছে, মানে বেশি জিনিস ঢোকাচ্ছে না এর মধ্যে। আর 2 নম্বর হচ্ছে অ্যাটিপিক্যাল অর্গানিজম, যে অর্গানিজমগুলো আইসোলেট করা শক্ত, কালচার করা শক্ত, সেইগুলো যে নিউমোনিয়া করে তাকে আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া বলি। তার মানে কি কি হলো? মাইক্রোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, লিজিওনেল্লা, রিকেটসিয়া, কক্সিল্লা, কিউ ফিভার, লাইম ডিজিজ, যত অদ্ভুত টাইপের শেষ দিকের ব্যাকটেরিয়াগুলো আছে তারা, আর অনেকগুলো ভাইরাস, এরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করে। এর সম্বন্ধে তোর বেশি কিছু জানার দরকার নেই, ঠিক আছে, শুধু অর্গানিজমগুলো জানলি তাহলেই হবে। আর আমি জাস্ট ছবি দেখানোর জন্য বলছি, অ্যাটিপিক্যাল প্যাটার্ন মানে কি, এইটাকে দেখে তুই কি বলবি? এটা আমি জাস্ট সিটি স্ক্যান দেখিয়েছি, এটা কি নিউমোনিয়া, লোবার নিউমোনিয়ার মতো দেখতে সিটি স্ক্যানটা? না। এটা কি ব্রঙ্কো নিউমোনিয়ার মতো দেখতে? তাও নয়। তার মানে এটা হলো অ্যাটিপিক্যাল। এই ছবিটার উদ্দেশ্য এইটুকুই। এটা কি কি বৃত্তান্ত জানার দরকার নেই। এইটা কি লোবার নিউমোনিয়ার মতো দেখতে? না। এটা কি ব্রঙ্কো নিউমোনিয়ার মতো দেখতে? তাও নয়। ইভেন যখন টিবি পড়াবো দেখবি এটা টিবির মতোও দেখতে নয়। সুতরাং এটা অ্যাটিপিক্যাল। এইটা না হয় কিছুটা তোর কিছুটা টিপিক্যালের কাছাকাছি গেছে, ঠিক আছে। এটা কোভিডের একটু পরের দিকের ছবি, মানে কোভিড নিউমোনিয়া একটু পুরনো হয়ে গেছে। হ্যাঁ, না বালজিং ফিসার এখানে দেখে না, এক্স রে। ঠিক আছে, এইটা দেখ, এইটাও হচ্ছে একদম ব্রঙ্কো নিউমোনিয়ার থেকে একটু অন্যরকম, ঠিক ব্রঙ্কো নিউমোনিয়া নয়, একটু অন্যরকম দেখতে। তার মানে এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, দে আর রেডিওলজিক্যালি অ্যাটিপিক্যাল, দে আর মাইক্রোবায়োলজিক্যালি অ্যাটিপিক্যাল অলসো, তাই এরা হচ্ছে অ্যাটিপিক্যাল। ঠিক আছে, এবার আমরা কয়েকটা স্লাইড পিছিয়ে যাই, আমাদের লিস্টটা কমপ্লিট করে নিই। আচ্ছা, নিউমোনিয়াতে বেসিক্যালি যে ক্লাসিফিকেশনগুলো করা হয় 2 রকম বেসিসে ক্লাসিফাই করা হয়। এইটাকে লোবার, ব্রঙ্কো নিউমোনিয়া, ইন্টারস্টিশিয়াল নিউমোনিয়া। বেসিক্যালি দিস ক্লাসিফিকেশন ইজ বেসড অন মোড অফ স্প্রেড, কিভাবে রোগটা ডেভেলপ করে প্যাথোলজিক্যালি, তার ভিত্তিতে এই ক্লাসিফিকেশনটা করা হয়। আর এইগুলো একটু আনকমন জিনিস, যেগুলো সবার মধ্যে আসে না, সেগুলো এর মধ্যে আসে। অ্যাটিপিক্যাল নিউমোনিয়া সম্বন্ধে যে কথা বললাম, রাউন্ড নিউমোনিয়া নিয়ে কোনো কথাই বলিনি। বেসিক্যালি রাউন্ড নিউমোনিয়া ইট ইজ আ পেডিয়াট্রিক ফেনোমেনন। পেডিয়াট্রিক এজ গ্রুপে ইমিউনিটিটা প্রপারলি ম্যাচিওর করে না। ইমিউনিটি প্রপারলি ম্যাচিওর করার আগে, মানে বডি কিভাবে একটা মানে ফরেন সাবস্টেন্সকে রিয়াক্ট করবে, সেই রিয়াকশনের নেচারটা অন্যরকম থাকে। তাই অদ্ভুতভাবে চেস্টের মধ্যে গোল গোল শ্যাডো দেখা যায়, সেটাকে রাউন্ড নিউমোনিয়া বলা হয়। এটা
অ্যাডাল্ট মেডিসিনে খুব একটা ডেসক্রাইব পাবি না, কারণ আমরা রাউন্ড নিউমোনিয়া দেখতে অভ্যস্ত নেই, ওটা পেডিয়াট্রিশিয়ানরাই দেখতে পাই। আচ্ছা, ক্যাভিটেটিং নিউমোনিয়া তো বললাম, এটা অ্যাপিয়ারেন্স থেকেই ডায়াগনোসিস হবে, ঠিক আছে। আর একটা হ্যামারেজিক নিউমোনিয়া, অনেক ধরনের কিছু কিছু স্ট্যাফ এবং আরো কিছু কিছু এজেন্ট আছে যার ক্ষেত্রে নিউমোনিয়ার পাশাপাশি ওই লোকাল হ্যামারেজ হওয়ার জন্য তার অ্যাপিয়ারেন্স কিছু মডিফাই হয়, ঠিক আছে। এইগুলোকে হ্যামারেজিক নিউমোনিয়া জানারই দরকার নেই, রাউন্ড নিউমোনিয়া তাও শোনার দরকার আছে, কারণ পেডিয়াট্রিক্সে দু একবার কানে হিট করবে কথাটা। এইটা দেওয়ার উদ্দেশ্য জাস্ট কমপ্লিশনের জন্য, হ্যাঁ ঠিক আছে। তোদের মেনলি হচ্ছে লোবার নিউমোনিয়া ভালো করে জানতে হবে, ঠিক আছে। লোবার নিউমোনিয়ার এজেন্ট ভালো করে দেখ, কোন কোন এজেন্ট লোবার নিউমোনিয়া করে, ঠিক আছে। এই এজেন্টগুলো মেনলি লোবার নিউমোনিয়া করে, এবং মনে রাখবি টিবিও লোবার নিউমোনিয়া করে যদি ওকে ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয়। আনট্রিটেড টিবি কিছুটা লোবার নিউমোনিয়ার মতো বিহেভ করতে পারে। লোবার নিউমোনিয়া বা নিউমোনিয়ার হলমার্ক কি? এয়ার বঙ্কোগ্রাম। এয়ার বঙ্কোগ্রামটা কেন হয়? কারণ টার্মিনাল ব্রঙ্কিওলটা হচ্ছে আনএফেক্টেড, ওটা প্রপারলি অ্যাডেটেড, আর পিছনে যে অ্যালভিওলাই গুলো আছে, অ্যালভিওলাই গুলো ইনফ্লেমড ফ্লুইড ফিল্ড, তাই একটা সাদা ব্যাকগ্রাউন্ডে কালো এয়ার ফিল্ড একটা লাইন দেখতে পাবি, ঠিক আছে, দ্যাট ইজ এয়ার বঙ্কোগ্রাম, ঠিক আছে। লোবার নিউমোনিয়া এয়ার বঙ্কোগ্রাম ভুল হবে না তো? বাস। লোবার নিউমোনিয়ার কোন টাইপস গুলো নিচের লোবে প্রিডোমিনেন্টলি এফেক্ট করে? নিউমোকক্কাস লিজিওনেলা, ঠিক আছে। আপার লোবের দিকে প্রিডমিনেন্স কার থাকে? এই মানে ক্লেবসিয়েলার থাকে এবং টিবির থাকে। বালজিং ফিশার সাইন কাতে পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে ক্লেবসিয়েলায় পাওয়া যায়। এবার যদি কোনো অর্গানিজম দিয়ে ওপরে লাং অ্যাবসেস হয়ে যায়, সে এমনিতেই নিচের দিকে ড্র্যাগ করবে, ঠিক আছে। সিএ বঙ্কাসে হতে পারে। হয়ে গেল, স্টেজগুলো সব দেখলি। ব্রঙ্কোনিউমোনিয়া মোটামুটি এজেন্ট, ব্রঙ্কোনিউমোনিয়াতে সবসময় 1 নম্বর নাম বলবি স্ট্যাফাইলোককাসের, ঠিক আছে। নিউমোকক্কাসও করতে পারে। ইউজুয়ালি ব্রঙ্কোনিউমোনিয়া প্যাটার্নটা মোর কমন ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, টিবি বেশিরভাগ ক্ষেত্রে টিবি ব্রঙ্কোনিউমোনিয়া দেয়, বেশিরভাগ ক্ষেত্রে লোবার নিউমোনিয়া দিতে পারে আনট্রিটেড টিবি, ঠিক আছে। ওই জন্য আগে ব্র্যাকেট দিয়ে দিয়েছি, এখন স্টার মেরে দিলাম। আচ্ছা, অনেক সময় মানে লোবার নিউমোনিয়াটাও শুরু হয় এরকম প্যাচি 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 করে শুরু হয়, পরে কনসলিডেট করে গিয়ে গোটা লোবটাকে ধরে নেয়। এত দূর অবধি হয়ে আমার নিউমোনিয়া শেষ হলো। এবার সবসময় মনে রাখবি, নিউমোনিয়ার যতগুলো তোর সিকুয়েলি আছে বা কমপ্লিকেশন আছে, সব কটা তোদের এক্স রেতে আসে, ঠিক আছে। লাং অ্যাবসেস, লাং অ্যাবসেসে ফিচারটা কি হলো? দেখ, একটা লাং প্যারেনকাইমার মধ্যে একটা গোল শ্যাডো, একটা ক্যাভিটি রয়েছে, ক্যাভিটির মধ্যে কিছুটা মানে লিকুইড রয়েছে, কিছুটা এয়ার রয়েছে। দ্যাট ইজ ক্লাসিক্যাল ডিসক্রিপশন অফ লাং অ্যাবসেস। তুই এই এক্স রে ডিসক্রাইব কর, ডিসক্রাইব দিস এক্স রে। জোরে বল, সবাই যেন শুনতে পায়। হয়ে গেল? আচ্ছা, তুই বলতে পার, ডিসক্রাইব করতে পারবি? চেষ্টা কর, মানে পারতে তো হবেই, চেষ্টা কর, চেষ্টা কর। হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা, তোরা কেউ ভালো করে পারবি? ওর হচ্ছে না, মানে দেখ, সব সময় অ্যান্সার দেওয়ার একটা ফরম্যাট আছে, যদি তুই ফরম্যাট মেনে চলিস, তোর পাস করা মানে মাচ মোর ইজি হয়ে যাবে। ফরম্যাট ভাঙবি, পাস করতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। অ্যান্সার সবসময় ফরম্যাটে দিবি। তুই বলতে পারবি আগের দিন যে ফরম্যাটটা পড়িয়েছি? বল।
of Mr. X. Skin and soft tissue appears to be normal. Okay. Okay. দাঁড়া প্যারেনকাইমা না, আগে মেডিয়াস্টিনাম শেষ হোক। mediastinal borders are normal. হ্যাঁ, parenchyma describe কর। left side of the lung parenchyma appears to be normal. রাইট সাইডে কি আছে এবার বল। হ্যাঁ, এবার রাইট সাইড ডেসক্রাইব কর। এতটা হচ্ছে সবার জন্য কমন, ফাইন। হ্যাঁ, দাঁড়া, এরপরেতেও তুই যখন রাইট সাইড এলি, আপার লাং জোন অ্যাপিয়ার্স টু বি নর্মাল, লোয়ার লাং জোন ইজ শোয়িং আ থিন ওয়াল ক্যাভিটি হ্যাভিং এয়ার ফ্লুইড লেভেল। হ্যাভিং এয়ার ফ্লুইড লেভেল। আরও যদি ফাইনলি বলতে চাস, হরাইজন্টাল ফিসার ইজ প্রমিনেন্ট। দেখতে পেয়েছিস? এই ওয়ালটা দেখ কত সরু পাতলা আছে ওয়াল, ঠিক আছে? হরাইজন্টাল ফিসার দেখতে পাচ্ছিস? জাস্ট ওটা মানে ইনসিডেন্টাল ফাইন্ডিং দেখতে পেলাম বলে বললাম। আচ্ছা, এবার তুই বলতো, এই বললো না অ্যাডিকুয়েটলি এক্সপোজড, এই এক্সপোজার সম্বন্ধে তোর কি মত? ওভার এক্সপোজড ইয়া আন্ডার এক্সপোজড? ওভার এক্সপোজড, ওভার এক্সপোজড, ওভার এক্সপোজড, ঠিক আছে, ওভার এক্সপোজড। সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? What is your diagnosis? So this is a case of right lower zone lung abscess. দেখো লাং অ্যাবসেস লেখা আছে, আর কোন জোন তুই দেখতে পাচ্ছিস, ঠিক আছে? তোকে কখনো লোব ভোব স্পেসিফাই করার দরকার নেই, রাইট আপার রাইট লোয়ার, লেফট আপার লেফট লোয়ার করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, দুটো জিনিস সবসময় মনে রাখবি, লাং অ্যাবসেসও একরকম হয় না, লাং অ্যাবসেস দুরকম হয়। যেই অ্যাবসেসগুলো লাংয়ের প্যারেনকাইমাল ডিজিজের জন্য হচ্ছে, প্যারেনকাইমাতেই যার শুরু হয়েছে, সেইগুলো প্রাইমারি লাং অ্যাবসেস। তোদের জন্য লাং অ্যাবসেস মিনস প্রাইমারি লাং অ্যাবসেস, ঠিক আছে? আমি অনেক কিছু লিখেছি যেটা হচ্ছে জাস্ট কমপ্লিট করার জন্য, সেটা তোর পড়ার জন্য নয়। তোদের কাছে লাং অ্যাবসেসের কজ হচ্ছে এইগুলো। সবার আগে লাং অ্যাবসেসে সবসময় অ্যাসপিরেশন নিউমোনিয়ার কথা বলবি। অ্যাসপিরেশন নিউমোনিয়া মানে ইফ আ পেশেন্ট ইজ কনসাসনেস লেভেল ইজ লো, their airway protective reflexes are poor, they tend to aspirate gastric content, and due to absence of protective pharyngeal reflex, the content of stomach goes up and goes into the lung field and causes aspiration pneumonia, ঠিক আছে? আচ্ছা, অ্যাসপিরেশন নিউমোনিয়া। আর মনে রাখবি যে প্রাইমারি লাং অ্যাবসেস যেই এজেন্টগুলো করে, এজেন্টগুলো হচ্ছে খারাপ খারাপ এজেন্ট, এরকম অ্যাবসেস তৈরি করে। স্ট্যাফাইলোককাস, ক্লেবসিয়েল্লা, সিউডোমোনাস, প্রোটিয়াস, মানে সবকটা ন্যাস্টি স্পিসিস, মানে সবকটা অর্গানিজম ন্যাস্টি অর্গানিজম, তারাই হচ্ছে অ্যাবসেসগুলো করে প্রাইমারিটা, ঠিক আছে? এই অর্গানিজমগুলো কখন মানে লাং অ্যাবসেস তৈরি করে? যদি অ্যাসপিরেটেড নিউমোনিয়া হয় তখন এই অর্গানিজমগুলো নিউমোনিয়া করে, যদি নেক্রোটাইজিং ক্রনিক নিউমোনিয়া হয় তখন করে। নেক্রোটাইজিং নিউমোনিয়া কি পরে দেখাবো। ইভেন পালমোনারি টিউবারকুলোসিসে লাং অ্যাবসেস হতে পারে, ঠিক আছে? আর কি ইমিউনোডেফিসিয়েন্সি স্টেটে কিছু মানে লেস ভিরুল্যান্ট স্পিসিস, যেগুলো নর্মাল মানে মানুষের ক্ষেত্রে কোনো এফেক্ট করে না, তারাও তখন অ্যাবসেস করে দিতে পারে। সেই রকম কিছু স্পিসিস, জাস্ট নাম লিখে রেখেছি, তোরা পড়ে নিস তাহলেই হবে।
কখনো ভুলবি না যে যে ব্যাকটেরিয়াগুলো করে, ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এরা স্ট্যাপ, ক্লেবসিয়েল্লা, সিউডোমোনাস, প্রোটিয়াস। ঠিক আছে, সবকটা ডেঞ্জারাস ব্যাকটেরিয়া। আচ্ছা, সেকেন্ডারি নিউমোনিয়া, সেকেন্ডারি অ্যাবসেস যখন বলছি তখন দেখ রোগগুলো একটু অন্যরকম। একটা ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়েছে, ব্রঙ্কাসের মাঝখানটা অবস্ট্রাকশন হয়েছে, তার জন্য কি হচ্ছে, সিলিয়ারা কাজ করে আস্তে আস্তে যে সিক্রেশনটাকে ক্লিয়ার আউট করে সেই সিক্রেশনটা ক্লিয়ার আউট করতে পারছে না। বুঝতে পেরেছিস? যেখান দিয়ে সিলিয়াগুলো ব্যাক সাইডে স্ট্রোক করে যে সিক্রেশনকে ক্লিয়ার করবে সেই সিক্রেশনটা ক্লিয়ার করতে পারছে না, সিক্রেশনটা জমে যাচ্ছে, তার জন্য একটা অ্যাবসেস হচ্ছে। সেটা কখন হতে পারে, যদি ক্যান্সার হয়, ব্রঙ্কাসের ওখানে ক্যান্সার হয়ে আটকে দিয়েছে, বা একটা মটরশুঁটি খেয়ে ফেলেছে একটা বাচ্চা, বা একটা মটর দানা খেয়ে ফেলেছে, লাংসে যাওয়ার পর সিক্রেশনটাকে নিয়ে মটর দানাটা বড় হচ্ছে, যত শোক করছে সাইজে বাড়ছে, শোক করছে সাইজে বাড়ছে, দিয়ে ডাইরেক্ট অবস্ট্রাকশন হয়েছে। সেই সব ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন হয়। ঠিক আছে, হিমাটোজেনাস স্প্রেড মানে আইডিইউ মানে হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার বা আইভি ড্রাগ ইউজার্স, যারা কনস্ট্যান্ট আইভি নিচ্ছে, তাদের স্কিনের অর্গানিজমগুলো ব্লাড স্ট্রিমে যাচ্ছে, সেই ইনফেকশনগুলো যখন লাংয়ে গিয়ে পৌঁছাবে তখন লাংসে, দেখ আবার এখান থেকে কি এলো, স্ট্যাফ এলো, আইডিইউতে কি এলো, স্ট্যাফ এলো। ঠিক আছে, আবার ওই খারাপ অর্গানিজম যখন আইভি নিচ্ছে তখন হচ্ছে লাংসে গিয়ে পৌঁছে ওরা লাংয়ে গিয়ে এরকম অ্যাবসেস তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এসএবি কি রে? হ্যাঁ মানে হ্যাঁ, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস যখন হয়, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিয়ামটা মানে কিছু রেজিস্ট্যান্ট অর্গানিজম দিয়ে তো হয়ে গেছে, সেখান থেকে যে অর্গানিজমগুলো ছিটকে যাবে তারা গিয়ে তো হচ্ছে লাংয়ে এরকম অ্যাবসেস তৈরি করে। আবার দেখ, একটা সারাউন্ডিং স্ট্রাকচারে একটা ইনফেকশন ছিল, হয়তো মেডিয়াস্টিস নামে একটা ইনফেকশন ছিল, বা এই আমাদের ডায়াফ্রামের তলায় লিভারের কোনো ইনফেকশন ছিল, সে কোনোভাবে অ্যাক্সেস পেয়ে গেল লাংয়ের। ডায়াফ্রামের তলার স্ট্রাকচার কিভাবে লাংয়ের অ্যাক্সেস পায়? ডায়াফ্রামে ওপেনিং থাকে, তাছাড়াও হচ্ছে এই ডায়াফ্রামের মেন ওপেনিং গুলো দিয়ে অ্যাক্সেস মেনলি পায় না, রিবের যে অ্যাটাচমেন্ট গুলো হয় এই পাশ দিয়ে ওরা অ্যাক্সেস পায়। তখন নিচ থেকে কোনো ইনফেকশন যদি লাংসের অ্যাক্সেস পায় তারা হচ্ছে এইরকম অ্যাবসেস তৈরি করতে পারে। ঠিক আছে, আর একটা কি মনে কর, এই কাকের বাসায় কোকিলের ডিমের মতো কেস, যে আগে একটা টিবি হয়েছিল, ওখানে একটা ক্যাভিটি অলরেডি হয়েছিল, সেখানে অ্যারোজেনাসলি অন্য কোনো ব্যাকটেরিয়া ইনহেলড হলো, সে ওখানে কলোনি ফর্ম করে একটা সেকেন্ডারি ইনফেকশন তৈরি করবে। ক্লিয়ার? তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি গুলোর মধ্যে একটা পার্থক্য আছে, বুঝতে পারছিস? মানে ডাইরেক্টলি অর্গানিজম গুলো ওখানে পৌঁছে ওখানে লাংসের মধ্যেই এফেক্ট করছে, আর এখানে অন্য কিছু একটা জিনিস ছিল সেইটা লাংসকে প্যাসিভলি অ্যাবসেস তৈরি করাচ্ছে। এইটা তোদের এত ডিফারেন্সে যাওয়ার দরকার নেই, তোরা এই গ্রসলি নামগুলো একটু মনে রাখবি। লাং অ্যাবসেস কি জিনিস, ডায়াগনোসিস লাং অ্যাবসেস কোন কোন অর্গানিজম করে, স্ট্যাপ করে স্যার, সিউডোমোনাস করে, ক্লেবসিয়েল্লা করে, বললেই হবে। আর কিসে হয় তখন বলবি স্যার ক্যান্সারে হয়, ফরেন বডি অ্যাসপিরেশনে হয়, হ্যাঁ এইরকম একটা উপর বললেই চলবে, এর থেকে ডিটেলস করে লাগবে না লাং অ্যাবসেস। আচ্ছা, এবার এই ছবি দুটো আছে, এই ছবি দুটোর এক্সাক্ট ডায়াগনোসিস বলা খুব শক্ত। ঠিক আছে, একটা দিকে আছে এমপায়েমা, আর একদিকে হচ্ছে লকিউলেটেড ডিফিউশন। এই হচ্ছে আমাদের প্লুরাল স্পেস, দিস ইজ আওয়ার প্যারাইটাল প্লুরা অ্যান্ড দিস ইজ আওয়ার ভিসেরাল প্লুরা, তাই তো? মনে কর একটা পেশেন্টের প্লুরাল ইফিউশন ছিল, তার মানে এই স্পেসটা যেটা একদম অ্যাপোজ থাকার কথা,
যেটা একদম অ্যাপোজ থাকার কথা সেখানে একটা ইফিউশন ছিল, মানে ফ্লুইড কালেকশন হয়েছিল। এবার কি হয়, যখন এই ফ্লুইডটা রিজলভ করলো না, মানে ফ্লুইডটা এখানে অনেকদিন থেকে গেল, তখন এর মধ্যে ফাইব্রিন স্ট্র্যান্ড তৈরি করে। ফাইব্রিন স্ট্যান্ড করতে করতে না মাঝে মাঝে সেপ্টাম তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছি? সেপ্টাম মানে ফাইব্রিনের স্ট্র্যান্ডগুলো যেতে যেতে প্রোটিন জমতে জমতে একটা ছোট ছোট দেওয়ালের মতো কম্পার্টমেন্টালাইজ করে দেয়। ঠিক আছে, এবার মনে কর বাকি কম্পার্টমেন্টালাইজ করার উদ্দেশ্যটাই বডির হচ্ছে এটা, যাতে আমার ইনফেকশন বা কোনো একটা প্যাথোলজি সব থেকে ছড়িয়ে না যায়, তাকে মিনিমাম জায়গার মধ্যে দেওয়াল তুলে রেস্ট্রিক্ট করা যায়, এটাই বডির ডিফেন্স। এই জন্য এই জিনিসগুলো হয়। বাকি সব জায়গা ধর ঠিক করে ফেললো, মানে ইনফ্লামেশনটা হিল করে ফেললো, এই পকেটটা লিকুইড জল রয়ে গেল। ঠিক আছে, এই পার্টটা লিকুইড জল রয়ে গেল, দেন দ্যাট ইজ লকিউলেটেড ইফিউশন বা এনসিস্টেড প্লুরাল ইফিউশন। বুঝতে পারলি? বাকি সব জায়গার ইফিউশনটা ক্লিয়ার আউট করে গেল, একটা সেপ্টামের মধ্যের জায়গাটা ক্লিয়ার হলো না, এটা লিকুইড জলের মতোই রয়ে গেল, ইনফেক্টেড হলো না, সে হলো লকিউলেটেড ইফিউশন। ঠিক আছে, এবার যদি এটাই প্লেন জলের মতো না থেকে ইনফেক্টেড হয়ে গিয়ে পাস ফর্ম করে যায়, তাহলেই সে এম্পাইমা। জল থাকলে হচ্ছে লকিউলেটেড ডিফিউশন, পাস থাকলে সেটা হলো এম্পাইমা। পরিষ্কার? প্যাথোলজিটা শুরু হলো একইভাবে, সেই জন্য এই দুটো জিনিস এক্সরেতে দেখতে একই রকম। ঠিক, লাংসের পেরিফেরিতে একটা লেন্টিকুলার শেপ ওপাসিটি থাকবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড এম্পাইমা, বা একটা লেন্টিকুলার ওপাসিটি থাকবে। হোয়াট ইজ ইউর ডিডি স্যার? আইদার ইট ইজ এ কেস অফ এম্পাইমা অর ইট ক্যান বি এ কেস অফ লকিউলেটেড ডিফিউশন। ঠিক আছে, এবার তুই এটা ডেসক্রাইব কর, এই প্লেটটা ডেসক্রাইব দিস ইসিজি। দেখ, এই ডেমনস্ট্রেশন ক্লাস বা স্মল গ্রুপ ডিসকাশন ক্লাস, এইগুলো এখানে টু ওয়ে ট্রাফিক হবে। প্লুরাল ইফিউশনের এক্সেস ফ্লুইড কিভাবে রিমুভ হতে পারে? প্যারাসিন্থেসিস তো আমরা করলে হবে, নেচার কিভাবে করবে? ভিসেরাল প্লুরাতে তো ভেসেলস আছে, প্যারিটাল প্লুরার ভেতর দিকে তো ভেসেলস আছে, তারা অ্যাবজর্ব করবে। ঠিক আছে, মানে বডির সমস্ত জায়গা থেকে ফ্লুইড যদি জমা হয়, ডাক্তার আবিষ্কার হওয়ার আগে অবধি কি সেটা সরতো না? তার আগে অবধি তো তোর সেটা রিজলিউশন হতো, বডি নিজে রিজলভ করে। বুঝতে পেরেছিস? করতে করতে বাকি সব করতে পেরেছে, কোনো কারণে একটা এরিয়া করতে পারেনি, তখন এ একটা লেন্স শেপ ওপাসিটি দেবে। যদি সেই জায়গাটা যেখানে টানলি সেখানে যদি তোর প্লেন লিকুইড প্লুরাল ফ্লুইড থাকে, নর্মাল প্লুরাল ফ্লুইড থাকে, দ্যাট ইজ লকিউলেটেড ডিফিউশন। আর যদি ওটা পাস ফর্ম করে যায়, দেন দ্যাট ইজ এম্পাইমা। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ডেসক্রাইব কর, ফরম্যাটটা মেনটেন করবি। স্ট্রেট এক্সরে অফ চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন। হ্যাঁ, স্ট্রেট এক্সরে অফ চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন, তারপর অফ মিস্টার এক্স, তারপর বাকিটা বলো। তোরা সবসময় অ্যাডিকুয়েটলি এক্সপোজ, মানে প্রপারলি, দেয়ার ইজ নো রোটেশন, একবারে গোটা গল্পটা বলে দিবি। ঠিক আছে, তারপর যদি জিজ্ঞেস করে যে কি আছে কম বেশি, তখন ঢুকবি, তাহলে যাবি না। ইভেন তোদের বড় ফরম্যাট মুখস্থ করাচ্ছি, পরীক্ষার সময় এক্সপোজড গুলো এগুলো বাদ দিয়ে দিতে বলবো। এখন মুখস্থ কর ফুল ফরম্যাটটা, পরে বলার সময় শর্টকাট করে দিতে পারবি। দেয়ার ইজ নো অবভিয়াস রোটেশন taken at the height of inspiration. হ্যাঁ, স্কিন অ্যান্ড সফট টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল, সব সময় বলবি। হ্যাঁ বল, চ। হ্যাঁ, অ্যাপিয়ার্স টু বি নর্মাল, প্রথমে হলো কি ট্রাকিয়া সেন্ট্রালি প্লেসড, তারপর মেডিয়াস্টিনাম অ্যাপিয়ার্স টু বি নর্মাল। আচ্ছা, তারপর লেফট সাইড অফ রাইট সাইড অফ লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল। লেফট সাইড অফ লাং প্যারেনকাইমা ইজ নর্মাল, কারণ দ্যাট ইজ নট এ প্যারেনকাইমাল প্যাথোলজি।
ঠিক আছে, দ্যাট ইজ এ প্লুরা বেসড প্যাথোলজি, তাই তো? লেফট সাইড অফ lung parenchyma appears to be normal, but there is a lentiform opacity visible at the lower part of lower part of left lung zone. It appears to be originating from it appears to be a plura based pathology, and my diagnosis is either it is a case of left sided empyema or loculated diffusion, ঠিক আছে? আচ্ছা, এর পরেতেই জিজ্ঞেস করবে why this is a plura based pathology, why it is not a chest wall based pathology. chest wall based pathology মানে চেস্ট ওয়াল থেকে ওঠা কোনো টিউমার, ঠিক আছে? সবসময় মনে রাখবি যদি কোনো লিসন চেস্ট ওয়াল থেকে আসে ইউজুয়ালি অ্যাঙ্গেলটা এইরকম হয়, বুঝতে পারলি? অ্যাঙ্গেলটা দেখ, অ্যাঙ্গেলটা এরকম হয়, ঠিক আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর যদি কোনো লিসন প্লুরা থেকে আসে তাহলে ইউজুয়ালি অবটিউস অ্যাঙ্গেল হয়, ঠিক আছে? আমি কেন বললাম একে প্লুরা বেসড, কারণ হচ্ছে এই অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটা দেখ অবটিউস অ্যাঙ্গেল, এটা অ্যাকিউট অ্যাঙ্গেল নয়, এইরকম অ্যাকিউট নয় অ্যাঙ্গেলটা, বুঝতে পেরেছিস? সেই জন্য আমি একে চেস্ট ওয়াল বেসড লিসন বলছি না, এই জন্য আমি বলছি প্লুরা বেসড লিসন, এইটার মতো দেখতে অবটিউস অ্যাঙ্গেল, সেই জন্য প্লুরা বেসড। এইরকম অ্যাকিউট হলে আমি বলতাম চেস্ট ওয়াল বেসড লিসন, ইট অ্যাপিয়ার্স টু বি চেস্ট ওয়াল বেসড লিসন, এরকম ভাবে বলতাম। আর এখানে বলছি প্লুরা বেসড লিসন বিকজ দ্য অ্যাঙ্গেল ইজ অবটিউস, ঠিক? আচ্ছা, একই জিনিস আরো বড় সাইজে আরো বড়, তাই তো? আবার হচ্ছে কি এম্পায়েমার মধ্যে স্পেশালি একটা জিনিস থাকলে আমি বুঝতে পারবো এইটা এম্পায়েমা, এটা লকিউলেটেড ডিফিউশন নয়, যদি এইরকম তার জিনিসটার মধ্যেও একটু হালকা এয়ার শ্যাডো থেকে যায়। যদিও এই ছবিটা তোর জন্য খুব ডিফিকাল্ট, তোর দরকার নেই এর মধ্যে ঢোকার, আমি জাস্ট দেখাবো বলে করেছি। এই যে দেখতে পাচ্ছিস এই জিনিসটার মধ্যে হাওয়া যদি থাকে সেটা সবসময় জানবি এটা পাস, ঠিক আছে? জলের সঙ্গে হাওয়া চট করে যায় না, যদি না সেটা আয়ারটোজেনিক হয়, টানতে গিয়ে হাফ টেনেছি একটু হাওয়া ঢুকিয়েছি তাহলে হতে পারে, ন্যাচারালি হবে না, পাসের মধ্যে হাওয়া থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে সবসময় মনে রাখবি যে এনসিস্টার ডিফিউশন না এম্পায়েমা বলা যায়, এই জন্য দেখ আমি এইগুলোতে আমি এম্পায়েমা লিখে রেখেছি কারণ হাওয়া আছে বলে। এবার এনসিস্টার ডিফিউশন না এম্পায়েমা definitely that can be diagnosed only by contrast enhanced CT scan. Contrast enhanced CT scan. কেন? কেন হচ্ছে কি যে যখন ওই জায়গাটার মধ্যে পাস থাকে, পাস থাকলে কি হয়, পাসের প্রোটিন কন্টেন্ট অনেক বেশি নর্মাল প্লুরাল ফ্লুইডের থেকে, পাস ইজ মাচ মোর থিক, ইট কন্টেন্টস মাচ মোর অ্যামাউন্ট অফ প্রোটিন, দ্যাট প্রোটিন গেটস ডিপোজিটেড অ্যান্ড প্রডিউসেস এ ওয়াল লাইক স্ট্রাকচার, ঠিক আছে? একটা ওয়াল তৈরি করে, অ্যান্ড দেয়ার ইজ এ টেন্ডেন্সি অফ নিওভাস্কুলারাইজেশন, নতুন নতুন ভেসেল তৈরি করার টেন্ডেন্সি দেখা যায়, ঠিক আছে? নতুন নতুন ভেসেল তৈরি করার টেন্ডেন্সি দেখা যায়, সেই জন্য নতুন নতুন ভেসেল মানে একদম কাঁচা ভেসেল, নতুন ছোট ছোট ভেসেল, দে আর মাচ মোর লিকি, সো when contrast is used the contrast is leaked, that is visible in contrast enhanced CT scan. এই যে সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছি ডটগুলো, এইগুলো হচ্ছে ব্লাড ভেসেল, তার মধ্যে দিয়ে যখন কন্ট্রাস্ট গেছে কন্ট্রাস্টগুলো লিক করেছে, ওই জন্য সাদা সাদা ডট দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছিস তো?
কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান এই দুটো স্ট্রাকচারকে আলাদা করতে পারে। তাতে কি হয়, স্প্লিট প্লুরা সাইন দেখা যায়। মনে হয় যেন প্লুরাটা এই মাঝখান থেকে গিয়ে দুটো দেওয়ালের মধ্যে ফেটে গেছে, ঠিক আছে? মনে হয় যেন এই প্লুরাটা আসছিল, আস্তে আস্তে দুটো দেওয়ালের মধ্যে ফেটে গেছে। এই জিনিস, এই স্ট্রাকচারটাকে বলে স্প্লিট প্লুরা সাইন। স্প্লিট প্লুরা সাইন ইজ ভিজিবল ইন সিইসিটি, ঠিক আছে, উইথ সাদা সাদা ডট দেখা যায়, দ্যাট ইজ ডিউ টু নিওভাস্কুলারাইজেশন and that is seen in empyema. Not this feature is not seen in encysted or loculated pleural effusion. বুঝতে পারলি? যদি ওই রকম একটা লেন্সের মতো শ্যাডো পাস, তোর যেটা ইচ্ছা দুটোই হতে পারে। হ্যাঁ, তুই দুটোই বলতে পারিস। যদি বলে না তুমি ঠিক বললে না, এটা এনসিস্টেড ইফিউশন নয়, এটা এম্পায়েমা, তখন বলবি স্যার দ্যাট মাইট বি এ কেস, বাট দ্যাট অনলি ক্যান বি সেড ডেফিনেটলি আফটার ডুইং আ সিটি চেস্ট। কেন না, split pleural sign is seen in case of empyema, it is not seen in case of effusion. আচ্ছা, এইটার কোনো ছবি টবি দিইনি, কারণ এটা ছবি দেওয়ার দরকার নেই, এটা এমনি জিজ্ঞেস করতে পারে বিভিন্ন ভাইভা টাইভায়। দ্যাট ইজ কল্ড এম্পায়েমা নেসেসিট্যান্স। মানে আর কিছুই নয়, চেস্টের মধ্যে একটা এম্পায়েমা হয়েছিল, এম্পায়েমাটা হচ্ছে চেস্ট ওয়াল ভেদ করে স্কিনের তলায় চলে এসছে, মানে চেস্ট ওয়ালের ভেতরে একটা পাস ফিল্ড ক্যাভিটি ছিল, সেটা লিক করে চামড়ার তলায় থলথল করছে, দ্যাট ইজ এম্পায়েমা নেসেসিট্যান্স, ঠিক আছে? বা সেটা হতে পারে যে ঢুকে ইয়ের মধ্যে চলে গেল, মানে পেরিকার্ডিয়াল ক্যাভিটির মধ্যে চলে গেল, যা হচ্ছে হতে পারে, মানে অ্যাডজাসেন্ট টিস্যুকে ওই পাসটা, মানে পাসের স্ট্রাকচার ঢুকে যাবে, সব টিস্যুর মধ্যে চলে আসবে, ঠিক আছে? কিসে কিসে হয়, টিভিতেই খুব কমন, বাকিগুলো দেখতে পাবি না। আবার ওই সবকটা লিস্ট দিয়েছি একটাই কারণে, এইটা থেকেও এমসিকিউ আসে, এমসিকিউ যদি পরে কখনো ফেস করতে হয় তখন এই চারটের মধ্যে একটা নামকে ভ্যানিশ করে দিয়ে মাঝে একটা জাবলি লাভ করবে, অবশ্যই টিভি তখন থাকবে না। যদি এটা নিয়ে এমসিকিউ হয় তার মধ্যে টিভির কোনো অপশন থাকবে না, বাকিগুলোর সঙ্গে এর সঙ্গে মিলিয়ে আরেকটা নাম দেবে। তোদের পরীক্ষার জন্য কিচ্ছু করার দরকার নেই, এম্পায়ারমেন্ট নেসেসিট্যান্স তোদের জন্য এখন মানে হচ্ছে টিভি, ঠিক আছে? মানে আমি এই জন্য ঢুকিয়েছি যে এখন একরকম ভাবে পড়ছিস, হ্যাঁ, পরে যেই এমসিকিউ দিতে যাবি তখন দেখবি টপিকসগুলোর আন্ডারলাইনে যে লেখাগুলো আছে লেখাগুলো পাল্টে গেছে, যাতে সেটা না হয় তার জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি জাস্ট। মানে এম্পায়ারমেন্ট নেসেসিট্যান্স টিভিতেই হয়, আমি দু তিনবার দেখেছি, সবকটাই টিভি, বাকিগুলো কোনোটাই দেখিনি, কিন্তু এমসিকিউ সময় বদমাইশিটা করবে। প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন ইজ এগেন ক্যান বি এ কমপ্লিকেশন অফ নিউমোনিয়া। যদি নিউমোনিয়া থেকে প্লুরাল ইফিউশন হয় তাকে কি বলে? সিন নিউমোনিক ইফিউশন। সিন নিউমোনিক ইফিউশন মানে নিউমোনিয়ার আশপাশে অল্প ইফিউশন। যে ম্যাসিভ বড় বড় ইফিউশন গুলো দেখাচ্ছি এইগুলো একটাও সিন নিউমোনিক নয়, এগুলো প্লেন ইফিউশন। মানে আমি জাস্ট নাম্বার 3 দিয়েছি কারণ তোদের জানার জন্য যে নিউমোনিয়ার কমপ্লিকেশনে ইফিউশনও হতে পারে, এই জন্য জাস্ট। এটা কিন্তু সিমনিমনিক ইফিউশন না, দে আর প্রপার টিউবারকুলার অর হার্ট ফেলিওর অর আদার সর্ট অফ থিংস এর ইফিউশন। আচ্ছা, সবার আগে চটপট 3টে জিনিস দেখিয়ে দিই। দেখ, সবসময় মনে রাখবি চেস্ট এক্সরে পিএ ভিউতে আরো বেশি পরিমাণে ফ্লুইড থাকলে তবে ডায়াগনোসিস করা যায়, অল্প ইফিউশন কখনো পিএ ভিউতে পাওয়া যায় না। পিএ ভিউতে মিনিমাম কত? 100-100-র নিচে হলে পিএ ভিউতে দেখা যায় না। কেন না, ডায়াফ্রামের যে রিডসগুলো আছে তার মধ্যে হারিয়ে যায়, বুঝতে পেরেছিস? ডায়াফ্রামের যে বিভিন্ন পাশে খাঁজ বা এইগুলো আছে তার মধ্যে ওই ইফিউশনটা হারিয়ে যায়। মানে ডায়াফ্রাম তার ডোম শেপ স্ট্রাকচার, যদি অল্প ইফিউশন এখানে থাকে সেটা রেডিওলজিক্যালি আলাদা করা যাবে না, বুঝতে পেরেছিস? বরং ল্যাটারাল ভিউতে দেখাটা সহজ, 75 ml হলেই আমি ল্যাটারাল ভিউতে ইফিউশন দেখতে পারবো, কিন্তু এটাও বেস্ট ভিউ নয়। সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে ল্যাটারাল ডেকুবিটাস, যেই দিকে তুই জল সাসপেক্ট করছিস
সেই দিকটাকে নিচে রেখে শুতে বলে। যেই দিকে প্যাথোলজি সেই দিকটা নিচে থাকবে, ঠিক আছে? এতে কি হচ্ছে, এতে 25 ml ফ্লুইডকেও ধরা যেতে পারে, ঠিক আছে? তাহলে সবচেয়ে সেন্সিটিভ প্রজেকশন কোনটা? এপি ভিউ, পিএ ভিউ, ল্যাটারাল, অবলিক, দিস আর কল্ড প্রজেকশন, মানে কোন দিক থেকে আমার রেটা প্রজেক্ট হচ্ছে, ঠিক আছে? which one is most sensitive for picking up minute amount of fluid? Lateral decubitus x-ray, or it is called decubitus x-ray, ঠিক আছে? সিম্পল decubitus x-ray বলে। আচ্ছা আচ্ছা, তুই এটাকে ডেসক্রাইব কর, ডেসক্রাইব দিস x-ray plate। Only right border of the mediastinum is visible, okay? এইটা এখন ডেসক্রাইব করবি। স্যার স্কিন সফট টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল, রিব অ্যান্ড চেস্ট ওয়াল অ্যাপিয়ার্স টু বি নর্মাল, তারপর বলবি ট্রাকিয়া ইজ ডেভিয়েটেড টুয়ার্ডস রাইট, তারপর বলবি রাইট সাইড অফ লাং প্যারেনকাইমা অ্যাপিয়ার্স টু বি নর্মাল, তোদের জন্য সিঙ্গেল প্যাথোলজি, তোদের জন্য নর্মাল। রাইট সাইড, হ্যাঁ, তারপর হচ্ছে রাইট সাইড অফ mediastinal border is visible, left mediastinal border is not visible at all, that is called silhouette sign। silhouette মানে কি? silhouette মানে হচ্ছে কিছু একটা এসে ঢেকে দিয়েছে, যাই হোক silhouette মানে ছায়া, কিছু একটা এসে ঢেকে দিয়েছে। silhouette দিয়ে কোনো ডায়াগনোসিস হয় না, silhouette দিয়ে শুধু বোঝা যায় প্যাথোলজিটা কোথায়, লোকালাইজেশন অফ প্যাথোলজি, ওকে? এবার রাইট রাইট, এবার শোন, এবার মন দিয়ে শোন, এইখানে কথাটা ইম্পর্টেন্ট। এন্টায়ার লেফট প্যারেনকাইমা ইজ হোমোজেনিয়াসলি ওপেক। হোমোজেনাস কথাটা ইম্পর্টেন্ট, আর ওপেক কথাটা ইম্পর্টেন্ট। হোমোজেনাস ওপাসিটি মিনস প্লুরাল ফ্লুইড, এই মানে প্লুরাল ইফিউশন। হোমোজেনাস ওপাসিটি মিনস প্লুরাল ইফিউশন। ইনহোমোজেনাস ওপাসিটি হচ্ছে বাকি সবাই। তুই যখনই বলে দিলি হোমোজেনাস ওপাসিটি, তখনই তুই তার মানে বলে দিলি আমি সাসপেক্ট করছি ওখানে ফ্লুইড আছে, ঠিক? ইনহোমোজেনাস ওপাসিটি, বাকিরা সবাই ইনহোমোজেনাস। তাহলে ট্রাকিয়া অপোজিট সাইডে ডেভিয়েটেড এবং হোমোজেনাস ওপাসিটি, তার মানে আমার এইদিকে প্লুরাল ইফিউশন হয়েছে, ঠিক আছে? প্লুরাল ইফিউশন হওয়ার জন্য মেডিয়াস্টিনাম পুস্ট হয়েছে, মানে মেডিয়াস্টিনাম শিফটের, মেডিয়াস্টিনামকে আমরা দুভাগে ভাগ করি। আপার মেডিয়াস্টিনাম কোন দিকে সরেছে সেটা আমরা ট্রাকিয়া ফ্রাকিয়া এসব দেখে বুঝি, ঠিক আছে? লোয়ার মেডিয়াস্টিনাম দেখে বুঝি অ্যাপেক্স কিরকম সরেছে, গোটা মেডিয়াস্টিনামের বর্ডারটা কিরকম সরেছে, এসব দেখে, ঠিক আছে? তার মানে আপার মেডিয়াস্টিনামও সরে গেছে, লোয়ার মেডিয়াস্টিনামও সরে গেছে, তার মানে ম্যাসিভ ইফিউশন, ঠিক আছে? সো হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? লেফট সাইডের প্লুরাল ইফিউশন, ঠিক আছে? এবার রেডিওলজিক্যাল গ্রেডিং হয়, মানে ম্যাসিভ ইফিউশন বলে যদি এই সেকেন্ড কস্টাল কার্টিলেজের উপরে শ্যাডো চলে যায়, ঠিক আছে? তাকে আমরা ম্যাসিভ বলি, মানে এন্টায়ার লাং ফিলটা গেছে, 2 এর উপরে চলে গেছে। আচ্ছা, এইটা অন্য কোনো ইম্পর্টেন্স নয়, ওইটা এই একই পেশেন্টেরও ছবি নয়, আমি জাস্ট একটা ল্যাটারাল ভিউ কেমন দেখতে লাগে দেখানোর জন্য দেখিয়েছি, ঠিক আছে? আর 75 ml হচ্ছে এতে, আর ল্যাটারাল ডেকুবিটাস ভিউটাও এই ছবিটার জন্য দিয়েছি, ঠিক আছে? এবার দেখ, মানে আমি এইটা তো এইরকম কেস তো কোনোদিন দেবে না, আমি জাস্ট দেখাবার জন্য প্যাথোলজিটা কেমন বোঝানো বলছি। ওইটা তো ম্যাসিভ ছিল, ম্যাসিভ চেনার মধ্যে কোনো ক্রেডিট নেই, ক্রেডিট হচ্ছে অল্প ইফিউশন চেনা। অল্প ইফিউশন চিনতে হলে আমাকে প্যারেনকাইমা নিয়ে কমেন্ট করার সময় সব সময় কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে হবে, কার্ডিওফ্রেনিক অ্যান্ড কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল দেখতে হবে। দেখ কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে না পরিষ্কারভাবে, তাই তো? এই দিকের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা ক্লিয়ার, হ্যাঁ, এই দিকের কস্টোফ্রেনিক অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি না, তার মানে আমি সাসপেক্ট করলাম অল্প ইফিউশন আছে, তাই তো আমি পেশেন্টকে ডেকুবিটাস ভিউতে এক্সরে নিলাম। যদি ম্যাসিভ হতো আমি কি ডেকুবিটাস ভিউ করতাম? ঠিক আছে, এবার এই সিটিস, এটা জাস্ট তোদের কোনোদিন এখন দরকার নেই,
জাস্ট এমনি বলে রাখার জন্য বলছি। এই যখন আমরা চেস্টে সিটি স্ক্যান করি দু রকম কাটস দেয়। একরকম কাটসে দেখবি লাংসটা পুরো কালো, ঠিক আছে, লাংসটা পুরো কালো। আর একটা দেখবি লাংসটা এরকম ঘষা ঘষা, এটাকে আমরা বলি প্যারেনকাইমাল কাট। মানে হচ্ছে এই রকম ছবিটা থেকে আমরা প্যারেনকাইমার প্যাথোলজি বুঝবো। এই রকম জায়গাতে প্যারেনকাইমাটাকে ইচ্ছা করেই কালো করে দেওয়া হয়েছে যাতে প্যারেনকাইমা ছাড়া বাকি সব কিছু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এটা হলো বনি উইন্ডো, মানে বনে কোনো প্যাথোলজি আছে কিনা, এর মধ্যে কোনো, এইটা কি, এইটা এই গোটার জিনিসটা হচ্ছে মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামের একটা মেজর কন্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে। মিডিয়াস্টিনামে কি কি আছে না আছে এইগুলো অনেকটা বোঝা যায়, ঠিক। এখানে ইফিউশনটা কিভাবে দেখা যাচ্ছে, ইফিউশনটা দেখ গোল করে দেখতে পাচ্ছিস, শুয়ে আছে পেশেন্টটা, সিটি স্ক্যান নিয়েছে মানে চিত হয়ে শুয়ে, তখন দেখ নিচের দিকে ফ্লুইডটা এইভাবে জমে গেছে, এইটা হচ্ছে ইফিউশনটা। সিটি স্ক্যানে এরকম দেখায়, তোদের লাগবে না, জাস্ট আইডিয়া করানোর জন্য। মানে প্যাথোলজি তো একই, তুই এক্স রে দেখ, ইউএসজি তে দেখ, সিটি স্ক্যানে দেখ, কানে শোন, ভেতরে প্যাথোলজি তো চলছে, ওইটাকে প্রপারলি কিরকম দেখতে হয়েছে সেটা দেখালাম, বুঝতে পারলি। এই যে এটা হচ্ছে ইফিউশনের জলটা, ঠিক আছে। আচ্ছা, এইটা ডেসক্রাইব কর। চেস্ট অ্যান্ড আপার অ্যাবডোমেন, সেন্ট্রাল। সবসময় আগে স্কিন সফট টিস্যুতে যাবি, স্কিন সফট টিস্যু অ্যাপিয়ার্স টু বি নর্মাল। না, এরপরে ট্রাকিয়া। হ্যাঁ, তার আগে লেফট বর্ডারটা শেষ কর। লেফট মিডিয়াস্টিনাল বর্ডার অ্যাপিয়ার্স টু বি নর্মাল, তারপর তাহলে কোনো অ্যাবনর্মালিটি নেই। অ্যাবনর্মালিটি কি আছে, কি আছে? both the costophrenic angles are obliterated. Okay, cardiophrenic angles are not very clear, ঠিক আছে। So what is your diagnosis? It is a bilateral minimal pleural effusion, minimal। হ্যাঁ বল, হোমোজেনাস ওপাসিটি অবজার্ভ। বা তুই যদি বলিস এখানে হোমোজেনাস নয়, তুই বলতে কমেন্ট করতে পারবি না, কারণ অল্প জিনিসটা খুব অল্প, তুই শুধু অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছিস না, এটুকুই সাফিসিয়েন্ট, ঠিক আছে। সো দিস ইজ এ কেস অফ নিউমোনিয়া থাকতে পারে, অসম্ভব নয়। ইফিউশন আছে এতে কোনো ডাউট নেই, তাই তো। তোদের জন্য সবসময় মনে রাখবি, তোদের জন্য ইসিজি, এক্স রে এইগুলো সিঙ্গল প্যাথোলজির উপর জোর দিতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। এখানে সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঙ্গেলটা অবলিটারেটেড। নিউমোনিয়া হতেই পারে, এইটা সিননিমোনিক হতে পারে, এই ইফিউশনটা সিননিমোনিক হতে পারে, ঠিক আছে। রাইট mediastinal border appears to be normal, left mediastinal border appears to be normal, ঠিক আছে। এই দিকেরটা বলে নে, left parenchyma of lung appears to be normal, but in right side a homogeneous opacity is visible at the mid zone of right lung, ঠিক আছে। এবার এটা কি হতে পারে, হতে পারে অনেক কিছুই, অনেক কিছু হতে পারে। এবার যখনই কেন আমি হোমোজেনাস কথার উপর জোর দিচ্ছি, হোমোজেনাস বললাম মানে আমি বললাম জল আছে, এটা হোমোজেনাস, এই নিয়ে কোনো ডাউট নেই। তার মানে কি আছে, এখানে জল আছে।
ওই জায়গাটায় কি আছে? ওই জায়গাটায় আছে ওখানে আমাদের ফিসারটা আছে, ঠিক আছে? ফিসারটা কি করছে? দুটো জায়গাকে সেপারেট করছে, তাই তো? তাহলে কি হয়েছে? এই জায়গাটায় জল জমে গেছে, বুঝতে পেরেছিস? এইরকম ফিসারে জল কখন দেখা যায়? হার্ট ফেলিওরে দেখা যায়। হার্ট ফেলিওরের পেশেন্টের ক্ষেত্রে এখন ফিসারে জল জমে যায়, ঠিক আছে? তুই প্রথম দিন এক্স রে করে হয়তো ভাবলি একটা টিউমার আছে বা বুকের মাঝখানে একটা সাদা স্পট, পরের দিন ভালো করে ডায়োরেটিক্স দিলি, পরের দিন সাদা স্পটটা হারিয়ে গেছে, তার মানে টিউমার ছিল, টিউমার ভ্যানিশ হয়ে গেছে। দ্যাট ইজ ভ্যানিশিং অর সিউডো টিউমার। ঠিক বোঝা গেছে? আমি কিভাবে ডায়াগনোসিসে পৌঁছাবো? আমাকে প্রথম ধরতে হবে এই মাঝের যে স্পটটা, স্পটটা বেশ সুন্দর, বর্ডারটা খুব সুন্দর, বর্ডারটা রাফ নয়। রাফ বর্ডার সবসময় একটা একে ইন্ডিকেট করে, ক্যান্সারকে ইন্ডিকেট করে। স্মুথ বর্ডার ইউজুয়ালি বিনাইন লিসন, বহু টাইম ধরে আস্তে আস্তে হয়েছে এরকম জিনিসকে ইন্ডিকেট করে, অথবা ন্যাচারাল স্ট্রাকচারটাই একটু পুস্ট হয়েছে তাকে ইন্ডিকেট করে, তাই তো? বর্ডার স্মুথ কেন বুঝতে পারলি? আর ভেতরটা হোমোজেনাস ওপাসিটি, তার মানে ভেতরে জল আছে, তাহলে দুদিকে নর্মাল স্ট্রাকচারকে পুশ করেছে কাকে? ফিসারের আশপাশে। তাহলে কি? আর যেটা হচ্ছে প্রথম দিন তুই এক্স রে দেখলি, দেখে মনে হলো একটা টিউমার হয়েছে, পেশেন্ট পার্টিকে বলে দিলি যে বুকে ক্যান্সার, তারপরের দিন ডায়োটিক্স দিলি, ক্যান্সার সেরে গেছে। তাই এটাকে বলে ভ্যানিশিং টিউমার সাইন। কখন দেখা যায়? হার্ট ফেলিওরে দেখা যায়, ঠিক আছে?